আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল টু লার্নিং। আবারও তোমাদের মাঝে ইংরেজি নতুন একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো আজকের এই ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ফ্রি কোর্সে ইংরেজি 14তম ক্লাসে তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বা স্বাগতম। তো তোমরা যারা পূর্বে সকল ক্লাস দেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা দেখোনি আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারো। তো আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, রাইট ফর্ম অফ ভার্ব। তো এই রাইট ফর্ম অফ ভার্বের পূর্বে আমরা 3টা ক্লাস নিয়েছি, বিস্তারিত আলোচনা 3টা ক্লাসে আছে। বাট আবারও কেন এই ক্লাসটা নিচ্ছি সেটা আমি বলি। অনেকেই তোমরা বলছো যে ভাইয়া ভিডিওটা অনেক বেশি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, একটু ভিডিওগুলো ছোট করেন। আসলে অ্যাডমিশন টেস্টে যদি আমি শর্টকাট টেকনিকে তোমাকে যদি শিখাই তাহলে অনেক বিষয়ে তুমি ঘাটতি পড়ে যাবা। সে কারণে আমি যতটুকু চেষ্টা করেছি ডিপলি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো আজকে রাইট ফর্ম অফ ভার্বের শর্টকাট 4টা টেকনিক তোমাকে বলবো। কোনো কারণবশত ধরো যে কোনো রোজ তোমার খেয়াল নাইখো, তাহলে তুমি চাইলে এই শর্টকাট টেকনিকগুলান অ্যাপ্লাই করলে বা মাথায় রাখলে সহজে তুমি অ্যান্সার করতে পারবা। তো এই 4টা সূত্র তোমাকে ভালোভাবে একটু মনোযোগ সহকারে পড়তে হবে বা বুঝতে হবে। তো 4টা সূত্র দেখার পূর্বে তোমাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, সেগুলো হচ্ছে ভার্বের ফর্ম। তো ভার্বের ফর্ম হচ্ছে মোট 6টা, ভার্ব 1 থেকে 6 পর্যন্ত। কয়টা? ভার্ব 1 থেকে 6 পর্যন্ত। তো ভার্ব 1 মানে তো সবাই জানো যে বেস ফর্ম, ভার্ব 2 হচ্ছে পাস্ট ফর্ম মানে অতীত, আর ভার্ব 3 মানে কি পাস্ট পার্টিসিপল, আর ভার্বের সাথে এস বাই এস আছে যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। তারপর ভার্বের সাথে আইএনজি আছে যেটাকে জিরান বলা হয়। তারপরে আছে ইনফিনিটিভ 2 প্লাস ভার্ব 1 সেটা বলা হয়। তারপরে আছে হ্যাভিং প্লাস ভার্ব 3 পারফেক্ট পার্টিসিপল। তো এইগুলো হচ্ছে ভার্বের ফর্ম। তো তোমাকে এগুলো মাথায় রাখতে হবে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে বি ভার্ব কোনগুলো সেটা তোমাকে চিনতে হবে। তো বি ভার্ব কোনগুলো, তারপরে ডু ভার্ব কোনগুলো এগুলো চিনতে হবে। তারপরে আছে হ্যাভ ভার্ব কোনগুলো সেগুলো চিনতে হবে। তারপরে আছে হচ্ছে মডাল ভার্ব, মডাল ভার্ব। তো এগুলো তোমাকে চিনতে হবে। তো বি ভার্ব তো আমরা সবাই জানি যে এম, ইজ, আর, তারপরে আছে ওয়াজ, তারপরে আছে অয়ার, তারপরে তোমার বলা যায় যে শ্যাল বি, তারপরে উইল বি, এগুলো ডট 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 ডট। তারপরে তোমার আছে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, শ্যাল বি, উইল বি, তারপরে আছে বি, বিং, বিন ইত্যাদি। এগুলো সবই হচ্ছে বি ভার্ব। ডু ভার্ব হচ্ছে 3টা, আছে ডু, ডিড, আরটা হচ্ছে ডাজ। ওকে, এগুলো হচ্ছে ডু ভার্ব। হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ, হ্যাজ, হ্যাড। তারপরে তুমি আবার বানাইতে পারবা যে শ্যাল হ্যাভ দিয়ে বানাইতে পারবা। এগুলো সবই হ্যাভ ভার্ব। শ্যাল হ্যাভ, তারপরে উইল হ্যাভ, এগুলো সব হচ্ছে হ্যাভ ভার্বের উপাদান। অ্যান্ড মডাল ভার্ব কোনগুলো? মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড ইত্যাদি। মে, মাইট, ক্যান, কুড, তারপরে শ্যাল, শুড ইত্যাদি। আর আমি এগুলো লিখতেছি না, এগুলো ক্লাস 10-এর ছাত্ররাও জানে। তো তুমি অবশ্যই এগুলো ভালোভাবে জানো, তাই আমি আর এগুলো বলতেছি না। জাস্ট এগুলো তোমাকে চিনতে হবে কোনটা কোন ভার্ব। ওকে, তো এখন আমরা সূত্র নম্বর 1-এ দেখব কি রয়েছে। সূত্র নম্বর 1, যেটা হচ্ছে মডাল রিলেটেড। কি রিলেটেড? মডাল রিলেটেড। তো মডাল রিলেটেড ভার্বটা তোমাকে বুঝতে হবে। তো আমরা কি শিখলাম এতক্ষণ? মডাল ভার্ব কি? মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, তারপরে তোমার মাস্ট, অট টু, ইউজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু ইত্যাদি সব হচ্ছে মডাল ভার্ব। ওকে, আচ্ছা। তো সূত্র 1-এ আমরা বললাম যে মডাল রিলেটেড তোমাকে জানতে হবে। তো মডাল রিলেটেড 3টা সূত্র আছে। তো মডাল ভার্বের 3টা সূত্র আমি এখানে লিখব। মানে সূত্র নম্বর 1 বা মডাল রিলেটেড আরও 3টা এর ভিতরে ছোটো সূত্র আছে।
তো নাম্বার 1, শুধুমাত্র যদি কোনো বাক্যে মডাল থাকে তাহলে কি হবে? ভার্ব 1 হবে। শুধুমাত্র মডাল থাকলে ভার্ব 1 হবে। 2 নম্বর, মডাল প্লাস যদি বি কথাটা উল্লেখ থাকে তাহলে কি হবে? ভার্ব 3। 3 নম্বর, মডাল প্লাস যদি হ্যাভ থাকে তারপরে কি হবে? ভার্ব 3 হবে। তো আমি যেটা বলছি, মডাল প্লাস ভার্ব 1 শুধুমাত্র মডাল থাকলে, আর মডাল প্লাস যদি বি থাকে তাহলে ভার্ব 3 হবে, মডাল প্লাস যদি হ্যাভ থাকে তাহলে ভার্ব 3 হবে। তাহলে মডাল ভার্বটা কি সেটা আমি কিছুক্ষণ আগে বলে দিয়েছি। তো এক্সাম্পল দেখো, 3টারই এক্সাম্পল আমরা দিব, তাহলে তোমার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো বললাম যে শি মাইট হ্যাভ, এখানে মনে করো যে হেয়ার কথাটা উল্লেখ করলাম, দিয়ে লিখলাম দ্য নেম অফ, মনে করো যে রানী বা রানা। ওকে, তাহলে এই বাক্যে তুমি দেখো তো, এই যে 3টা আমি রুলসদের লিখে দিলাম, এই 3টা রুলসের কোনটা অ্যাপ্লাই হবে এই বাক্যে? এই বাক্যে দেখো মডাল ভার্ব মাইট আছে, তারপর একটা হ্যাভ কথার উল্লেখ আছে, তাহলে আমাদের 3 নম্বর রুলস এখানে আসলো না? মডাল প্লাস হ্যাভ প্লাস ভার্ব 3। তার মানে আমাদের এই দুইটার কারণে আমাদের এখানে কি বসবে? এই হেয়ারটা ভার্ব 3 হয়ে যাবে, তাই না? তাহলে আমরা করি, তাহলে কি হবে? HEAR হেয়ার্ড, এটাই হচ্ছে এটার অ্যান্সার। তাহলে শি মাইট হ্যাভ হেয়ার্ড দ্য নেম অফ রানা। আশা করি বুঝতে পারছো। তো আরেকটা আমরা দিই, মনে করো বা দেখো, ইট ক্যান ইজিলি বি, তারপরে লিখলাম ব্র্যাকেটে সলভ, কথাটা ইউজ করতেছি উইথ ইন সেকেন্ড। ওকে, তো আমরা আরেকটা কি লিখলাম যে ইট ক্যান ইজিলি বি সলভ উইথ ইন সেকেন্ড। তাহলে মনে করো এটা আছে অপশন এ, এটাতে অপশন থাকবে মানে গ্যাপ থাকবে। তাহলে এখানে মডাল ভার্ব কি আছে? ক্যান আছে, তারপরে আছে কি বি একটা শব্দ আছে। তাহলে আমরা সূত্রে যাই, মডাল প্লাস যদি বি থাকে তাহলে কি হবে? ভার্ব 3 হবে। তাহলে এই অনুযায়ী আমাদের এটাকে কি করতে হবে? ভার্ব 3 বানাইতে হবে। সেটা কেমনে? তাহলে ইট ক্যান ইজিলি বি সলভড, ইডি যুক্ত করে দিলেই ওকে সলভ বানাই, SOLVE সলভড। ওকে, আই থিঙ্ক বা আমি মনে করেছি তোমরা বুঝতে পারছো, আশা করি। তাহলে আমরা বললাম যে মডাল প্লাস যদি বি থাকে তাহলে ভার্ব 3, মডাল প্লাস যদি হ্যাভ থাকে তারপরও ভার্ব 3। তাহলে আমাদের এই রুলসটা এখন বাকি আছে, তাহলে এই অনুযায়ী আমরা দিই। তো মনে করো যে দিলাম দে মাস্ট, গ্যাপে মনে করো ফলোইং, এটা দিলাম দে মাস্ট ফলোইং দ্য রুলস অফ বিহেভ, এটা একটা দিলাম। তাহলে দেখো তো এই 1 নম্বর সাথে মিলতেছে কি? মাস্ট, এটা হচ্ছে একটা মডাল ভার্ব, এর আগে এবং পরে কোনো বি অথবা হ্যাভ ইউজ হয়নি। সেক্ষেত্রে তোমাকে এখানে কি করতে হবে? ভার্ব 1 বসাইতে হবে, যেটা আমরা কি সূত্র অনুযায়ী জানছি যে মডাল প্লাস ভার্ব 1। তাহলে আমাদের কি হবে? দে মাস্ট ফলো, দ্যাটস ইট, আর কোনো কিছু চেঞ্জ হবে না। তাহলে দে মাস্ট ফলো দ্য রুলস অফ বিহেভ। আশা করি এই মডাল রিলেটেড কোনো প্রকার তোমার কাছে কনফিউজ না থাকাই শ্রেয় আমি মনে করি। তারপরও যদি তোমার কাছে যদি কনফিউজ মনে হয় রিপিট করে আবার দেখো, আমি ভালোভাবে বুঝিয়ে দিয়েছি আশা করি। ওকে, তো নেক্সট আমাদের এখন 2 নম্বর রুলসটা দেখব। তো 2 নম্বর সূত্রে কি আছে? ডু, ডাজ আর ডিড রিলেটেড। এই ডু, ডাজ, ডিড যদি বাক্যে ব্যবহৃত হয় তাহলে সেক্ষেত্রে 2টা জিনিস তোমাকে ফলো করতে হবে। নাম্বার 1, ডু
যদি ভার্ব থাকে ডু ভার্ব, দুটো একটা ভার্ব, তাই না? তাহলে কি হবে? ভার্ব ওয়ান হবে। যদি ডু থাকে, আর 2 নম্বরটা কি বললাম? হ্যাভ প্লাস যদি ভার্ব হয়, হ্যাভ ভার্ব প্লাস ভার্ব 3, তাহলে আমাদের এখানে কিন্তু দুইটা রুল চলে আসতেছে, একটা ডু ডাজ ডিড আর একটা হচ্ছে গিয়া হ্যাভ। তাহলে সূত্র 2 নম্বরে আমি একটাই অ্যাপ্লাই করে দিচ্ছি। ডু যদি থাকে তাহলে ভার্ব ওয়ান, হ্যাভ যদি থাকে তাহলে কি হবে? ভার্ব 3 হবে। আশা করি বুঝতে পারছো। অথবা এখানে ডিডও থাকতে পারে, মানে ডু ভার্ব এক কথা। তো ডু ভার্ব মানে কি? ডু ডাজ ডিডই তো এগুলো থাকলে। তো এক্সাম্পল দেখো, এক্সাম্পল আমি দিলাম শি ডিড নট, অপশন এখানে গ্যাপ দিলাম যে ফোন মি লাস্ট নাইট। ওকে, লাস্ট নাইট। আচ্ছা, তো এখানে দেখো ডিড একটা ভার্ব আছে, মানে ডু ভার্ব। এখানে কি আছে? ডিড কথাটা আছে, তাই না? ডিড। তো ডিড থাকার কারণে এখানে একটা ভার্ব উল্লেখ আছে, সে ভার্বটা ভার্ব 2 হয়ে গেছে। কিন্তু আমরা জানি যে ডু ভার্ব থাকলে কি হয়? ভার্ব 1 হয়। এখন ভাবতেছো যে ভাইয়া আমরা তো অনেকে জানি যে ডিড একটা ভার্ব পাস্ট টেন্স, তাহলে মেন ভার্ব ইয়া হয়ে যাবে, পাস্ট টেন্সে হয়ে যাবে। হ্যাঁ, ওটাও ঠিক আছে, বাট ওইটার ফাংশন আলাদা। কিন্তু নর্মালি বা জেনারেলি এটা ইউজ হয় যে ডু ভার্ব থাকলে ভার্ব 1 হয়। তাহলে তোমাকে এখানে কি করতে হবে? ডু ভার্ব থাকলে ভার্ব 1 করতে হবে। তাহলে অ্যান্সার কি? ফোন। ওকে, এটা হচ্ছে ফোন হলো। আচ্ছা, তো আমরা আরেকটা এই হ্যাভ ভার্ব রিলেটেড একটা উদাহরণ দিব। তো দিলাম যে হ্যাভ ইউ ইভার ইজটাকে ব্র্যাকেট দিলাম ইন রাজশাহী। ওকে, তো হ্যাভ ইউ ইভার ইজ ইন রাজশাহী। তো এই বাক্যে হ্যাভ একটা ভার্ব, হ্যাভ ভার্ব আছে। তো আমরা জানি হ্যাভ ভার্ব থাকলে কি হয়? ভার্বটা ভার্ব 3 হয়ে যায়। তো এখানে ইজ একটা ভার্ব 1, তো এটাকে ভার্ব 3 বানাবো কেমনে? ইজের একটা ভার্ব আছে, সেটা হচ্ছে বি, তারপরে আছে বিং, তারপরে আছে বিন। তো আমাদের এই বিনটাই হচ্ছে ভার্ব 3, তাহলে আমাদের অ্যান্সার হবে এখানে কি? বিন। ওকে, আশা করি বুঝতে পারছো যে হ্যাভ থাকার কারণে এখানে কি বসলো? বিন কথাটা বসলো, ইজ ভার্ব 1, তাই এখানে কি বসলো? বিন ভার্ব 3 হয়ে গেছে। ওকে, আশা করি এই রুলস আর এর স্ট্রাকচার অনুযায়ী বিষয়টা তোমার কাছে কনফিউজ দূর হয়েছে। তো এখন আমরা সূত্র নাম্বার 3 দেখব, সেটা হচ্ছে প্রিপোজিশন রিলেটেড। সূত্র নাম্বার 3, প্রিপোজিশন। ওকে, তো প্রিপোজিশন রিলেটেড আমরা সবাই জানি যে প্রিপোজিশন যদি থাকে তাহলে কি হবে? ভার্বটা আইএনজি হয়ে যাবে। মানে প্রিপোজিশন থাকলে ভার্বের সাথে আইএনজি, প্রিপোজিশন থাকলেই ভার্বের সাথে আইএনজি হবে। কিন্তু টু বাদে এটা আবার একটু মাথায় রাখবা, সেটা হচ্ছে টু বাদে। কারণ টু এর পরে অলওয়েজ কি? ভার্ব 1 হয়। আবার কিছু টু আছে যেগুলো পূর্বে যদি প্রিপোজিশন ফ্রেজ থাকে সেই ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি হবে। তো এখন আমরা এক্সাম্পল দিই, যে মনে করো যে দিলাম যে টু ড্যাশ এ পেন। এখানে মনে করো যে বি ইউআই বা ই আছে ধরো, তাহলে এটাকে ঠিক, এটা অ্যান্সারকে আমরা করব টু এর পরে ভার্বের 1 হয়। এখানে আমরা কি লিখলাম? টু প্লাস ভার্ব 1। আর আমরা কি জানি? প্রিপোজিশন থাকলে ভার্বের সাথে আইএনজি হয়। তো টু একটা প্রিপোজিশন, কিন্তু আমরা এখানে আইএনজি করলাম না কেন?
কারণটা টু, কারণ টু এর পরে অলওয়েজ ভার্ব ওয়ান হয়, যেটাকে ইনফিনিটিভ বলা হয়, কিন্তু আমরা এখানে ইনফিনিটিভ করব, তাই আমাদের অ্যান্সার কি বাই হবে, বাইং হবে না। এখন আমি যদি বলি এখানে ফর, এখানে বাই কথাটা আছে, এ পেন, ফর বাই এ পেন। এবার দেখো তো এখানে ফর কিন্তু প্রিপোজিশন, তাহলে আমাদের এই ভার্বটা কী করতে হবে, ভার্বের সাথে আইএনজি করে দিতে হবে, তাহলে আমাদের অ্যান্সার কী হবে, বাইং। আশা করি বুঝতে পারছো তুমি। টু বাদে অন্যান্য যে কোনো প্রিপোজিশন থাকুক না কেন ভার্বের সাথে আইএনজি করবা, আর টু থাকলেই ভার্বের সাথে কী করতে হবে, টু মানে ভার্ব ওয়ান করতে হবে। আর আরেকটা আছে টু মানে কিছু প্রিপোজিশন ফ্রেজ, যেগুলো আমি একটু লিখে দিই, দেখো যেটা হচ্ছে লুক ফরওয়ার্ড টু, তারপরে উইথে, ভিউ টু, ইউজ টু ইত্যাদি, এগুলোর পরে কি বসে, ভার্ব প্লাস আইএনজি হয়। এটা এক্সেপশনাল। টু আছে, বাট টু এর আগে যদি কোনো প্রিপোজিশনাল ফ্রেজ থাকে তাহলে কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে। আর টু যদি খালি থাকে এরকম, তাহলে কি হবে, ভার্ব ওয়ান হবে, যেটাকে ইনফিনিটিভ বলা হয়। ওকে, আর প্রিপোজিশন থাকলে আমরা নর্মালি কি জানি, ভার্বের সাথে আইএনজি। আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা দেখব সূত্র নম্বর 4। সূত্র নম্বর 4। তো এই সূত্র নম্বর 4-এ বি ভার্ব রিলেটেড। ওকে, তো সূত্র 4-এ বি ভার্ব আমরা কি জানি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল হ্যাভ, হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, এগুলো। তো এখন এই বি ভার্ব বাক্যে থাকলে কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে। কখন, যদি সেন্টেন্সটি কি হয়, অ্যাক্টিভ ভয়েস হয়, সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি হবে, অ্যাক্টিভ ভয়েস হয়। ওকে, আর যদি প্যাসিভ ভয়েস হয়, তাহলে প্যাসিভ ভয়েস হলে কি হবে, ভার্ব থ্রি হবে। ওকে, তো আমরা এখন এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি। দেখো, তো বললাম যে সুগার মানে কি, চিনি, ইজ, এখানে ব্র্যাকেটে লিখলাম ইম্পোর্ট মানে কি, আমদানি, ফ্রম ব্রাজিল, কথার কথা ধরো ব্রাজিলে দিলাম। তো এখানে কিলাম সুগার ইজ ইম্পোর্ট ফ্রম ব্রাজিল, মানে চিনি ব্রাজিল থেকে আমদানি করা হয়। তো এই বাক্যে এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ তোমাকে আগে জানতে হবে, তাহলে তুমি এটার অ্যান্সার তুমি করতে পারবা বি ভার্ব রিলেটেড। কারণ এখানে বি ভার্ব আছে, তাহলে এখানে ভার্ব কী হবে, এটা কি ভার্বের সাথে আইএনজি হবে নাকি ভার্ব থ্রি হবে। তাহলে এখানে দেখতে হবে সাবজেক্টটা কি, সাবজেক্ট এখানে কি আছে, সুগার। তো সুগার এখানে কি নিজে নিজে আমদানি করে, মানে চিনি কি নিজে নিজে আমদানি, মানে পায়ে হেঁটে চলে আসতেছে ব্রাজিল থেকে, আনতেছে না, এখানে মানুষ কাজ করতেছে। কিন্তু মানুষটা কি উজ্জ্ব আছে। আমরা তো বলি না যে বা আমরা তো এরকমও ভাবি না যে চিনি এমনি এমনি ব্রাজিল থেকে ঢাকা চলে আসতেছে, ঢাকায় বা বাংলাদেশে চলে আসতেছে, এরকমটা কখনোই হয় না। আর তাই আমরা বলতেছি যে এটা হচ্ছে একটা প্যাসিভ সেন্টেন্স, এটা কি প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েসটা কি থাকবে, যে বাক্যে সেন্টেন্সে সাবজেক্ট অলস থাকবে। এই বাক্যে কি সাবজেক্ট অলস আছে না, সাবজেক্ট নিজে কাজ করতেছে না, কারো দ্বারা কাজ করাই নিচ্ছে। এই যে সুগার এখানে সাবজেক্ট, ও নিজে নিজে কাজ করতেছে না, ও মানুষ দ্বারা কাজ করায় নিচ্ছে, এই কারণে এই বাক্য এটা প্যাসিভ সেন্টেন্স। ওকে, তাহলে আমরা কি শুনলাম, প্যাসিভ সেন্টেন্স হলে বা প্যাসিভ ভয়েস হলে ভার্ব থ্রি হবে। তাহলে আমার অ্যান্সার এখানে কি হবে, ইম্পোর্টিং হবে নাকি ইম্পোর্টেড হবে, যেহেতু এটা প্যাসিভ তাহলে আমাদের ইম্পোর্টেড হবে। ওকে, ইম্পোর্টেড।
ওকে, কী হবে? ইম্পোর্টেড হবে। আশা করি বুঝতে পারছো। তো আরেকটা এক্সাম্পল দিই, তাহলে বিষয়টা আরও ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তো বললাম যে গভর্নমেন্ট ইজ ইম্পোর্ট, সেম আবার দিলাম ইম্পোর্ট সুগার ফ্রম ব্রাজিল। তাহলে এই বাক্যে দেখো তো সাবজেক্ট কিন্তু গভর্নমেন্ট, মানে সরকার ইম্পোর্ট করে চিনি কোথা থেকে? ব্রাজিল থেকে। তাহলে সরকার তো গরু ছাগল না, সরকার একটা মানুষ, তাই না? মানুষ একটা জনগণ হিসেবে কাজ করে জনগণের জন্যে। তো এই যে গভর্নমেন্ট এখানে চিনি আমদানি করতেছে কোথা থেকে? ব্রাজিল থেকে। তাহলে এই গভর্নমেন্ট এটা হচ্ছে একটা অ্যাক্টিভ, এ বাক্যে ইনি হচ্ছেন অ্যাক্টিভ ভয়েস, কারণ সাবজেক্ট নিজেই কাজ করতেছেন, মানে কর্তা নিজে কাজ সম্পাদন করার ফলে এই বাক্যটা কী হয়েছে? অ্যাক্টিভ ভয়েস হলো। কী হলো? অ্যাক্টিভ। তাহলে আমরা কি শিখলাম? যদি বাক্যটা যদি অ্যাক্টিভ সেন্টেন্স হয় তাহলে ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে এই যে এটা কি হবে? ইম্পোর্টিং। আশা করি বুঝতে পারছো কেন এটা হলো। ওকে, তারপর যদি কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাও, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো 4টা রুলস আমাদের কিন্তু কমপ্লিট, বাট তোমাকে আরও কয়েকটা বিষয় জানতে হবে। তো সেগুলো জানার জন্য আমি তোমাকে আরও 2টা জিনিস দিব। সেটা হচ্ছে শর্ট ফর্ম, আর কি শর্ট যেটাকে বলে অনু আর ডগ, DOGS। ওকে, এটা একটা বলতে পারো যে এটা কি আছে? ONU, অনু, ARER, ডগস। এগুলো যদি বাক্যে থাকে এগুলো হলে ভার্ব 1 হবে। এখন ভাবতেছো ভাইয়া কি এগুলো কি দিলেন আপনি? একটু ধৈর্য ধরো, বুঝতে পারবা। ওতে তোমার হবে অফেন, OFTEN, অফেন। এনে হবে নরমালি, ইউতে হবে ইউজুয়ালি, ইউজুয়ালি। তারপর এতে হবে অলওয়েজ, আরে তোমার দিতে হবে রেগুলারলি। তারপর আছে ইতে তোমার দেবে এভরিবডি। ওকে, এভরিবডি। তারপরে ডিতে দিবা ডেইলি। তারপরে আছে ওতে দিতে হবে অকেশনালি। তারপর আছে জিতে জেনারেলি। তারপরে এসে হচ্ছে সামটাইমস। ওকে, তার মানে ওতে অফেন, এনে নর্মালি, ইউতে ইউজুয়ালি, এতে অলওয়েজ, আরে রেগুলার, ইতে এভরিবডি, ডিতে ডেইলি বানানটা কেমন জানি হয়ে গেল। ওকে, ডেইলি, ওতে অকেশনালি, জিতে জেনারেলি, এসে সামটাইমস। এগুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে কি হবে? বাক্যের ভার্বটা ভার্ব 1 হবে। তো একটা এক্সাম্পল দিই। তো এটা এক্সাম্পল, দে ভিজিটেড দ্য প্লেস অফেন। তাহলে দেখো তো এই বাক্যে অফেন কথাটা আছে না? এই যে অফেন, তাহলে এটা একটা ভার্ব আছে ভিজিটেড, ভার্ব 3 হয়ে গেছে। তাহলে আমাদের এই অফেন থাকার কারণে এই ভার্বটা কি চেঞ্জ হয়ে যাবে? তাহলে আমাদের কি হবে? শুধুমাত্র এজ যুক্ত হবে, মানে ভার্ব 1 হবে, ভিজিট, আর কোনো কিছু চেঞ্জ হবে না। আশা করি বুঝতে পারছো। তাহলে তোমাকে খেয়াল করতে হবে অনু আর এ ডগস দিয়ে কী বানাচ্ছে, কী করেছি আমরা। তাহলে তুমি যদি এটা মুখস্থ করতে পারো তাহলে অবশ্যই তোমার জন্য হেল্পফুল হবে, ভার্ব 1 হবে। ঠিক আছে, তাহলে অনু আর এ ডগস তাহলে কী হয়? ভার্ব 1। তাহলে এখন তোমাকে এক্সপ্লেন আমি করেই দিয়েছি এগুলো থাকলে কী হয়। ওকে, তো তুমি এগুলো সবচেয়ে, তো আশা করি
যে 4টা রুলস আমরা শিখাইলাম, তো 4টা রুলস তুমি যদি ভালো করে পড়ো তাহলে আশা করি খুব ভালো হবে, বুঝতে পারছো বা তোমাদের অনেক হেল্পফুল হবে। ঠিক আছে, তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ শেষ করছি আজকের ক্লাসটি। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।